ঝিনাইদহের একটি ছোট্ট গ্রাম ইসলামপুর। সেখানে থাকত ফাতেমা ও তার পরিবার। তার পিতা ছিল একজন ধার্মিক মানুষ, কিন্তু ফাতেমা ছিল একজন বেপর্দা মেয়ে। সে পর্দা করতে চায় না। চলেন ফাতেমার জীবনে ঘটে যাওয়া ঘটনা দেখি। ঢাকা শহরের একটি মোবাইল শোরুম। ফাতিমা তার স্বপ্ন পূরণ করতে এসেছে। ফাতিমা শোরুমে ঢোকে। সে একটি নতুন স্মার্টফোনের দিকে তাকিয়ে আছে। ওহ ওয়াও! ভাইয়া, এই স্মার্টফোনটা দেখাবেন? আর সাথে একটা ভালো কভার আর স্ক্রিন প্রোটেক্টরও দিন। ঠিক আছে, এই নিন আপনার পছন্দের ফোন। ফাতিমা ফোনটি হাতে নেয়, ঘুরিয়ে ফিরিয়ে দেখে। সে একটি সুন্দর কাভার ও স্ক্রিন প্রোটেক্টর নেয়, বিল পে করে, ব্যাগ হাতে নিয়ে খুশি মনে বের হয়। ফাতিমা উত্তেজিত হয়ে বাড়ি ফিরল। সে তার বাবাকে সবার আগে দেখাতে চায়, কারণ বাবাই তার সবচেয়ে কাছের মানুষ। দরজা খুলে ফাতিমা দৌড়ে ঢোকে। বাবা দেখো আমি কি কিনেছি। সে বাবার পাশে সোফায় বসে বক্স থেকে ফোনটা বের করে। মাশাআল্লাহ, খুব সুন্দর মোবাইল এটি। কত দিয়ে কিনলে মা? এই তো বাবা, 50,000 টাকা দিয়ে ফোনটা, 1200 টাকা দিয়ে এই সুন্দর কাভারটা, আর 200 টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টর। বাবা ফোনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখেন, একটু ভাবেন। আচ্ছা মা, তুমি কেন কাভার আর স্ক্রিন প্রোটেক্টরটা কিনলে? তুমি তো চাইলে আরও 1400 টাকা সেভ করতে পারতে। বাবা, আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য মাত্র 1400 টাকা খরচ করতে পারবো না? আর দেখো বাবা, এই কাভারের কারণে ফোনটা আরো কত সুন্দর দেখাচ্ছে। আচ্ছা মা, এটা কি অ্যাপেল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি? একদম না বাবা, বরং সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। বাবা ফোনটা আস্তে করে টেবিলে রাখেন, মেয়ের দিকে তাকান। তার চোখে ভালোবাসা আর একটু আবেগ। আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। জানি বাবা। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে, আরও 1400 টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য। তোমার যুক্তিও খুব সুন্দর। কোম্পানি নিজেই বলেছে কাভার ব্যবহার করতে। কাভারের সৌন্দর্য বাড়ে, ফোনটা নিরাপদ থাকে। খুব ভালো। কিন্তু মা, যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তোমার চোখ, তোমার মুখ, তোমার সব কিছু, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিও তো তোমাকে একটি নির্দেশ দিয়েছেন। ফাতিমার হাসি ধীরে ধীরে মিলিয়ে যায়। সে মনোযোগ দিয়ে শুনছে। তিনি বলেছেন তোমার সুরক্ষার জন্য যেন তুমি কাভার তথা হিজাব পরিধান করো। ঠিক যেমন অ্যাপেল কোম্পানি তাদের ফোনের জন্য কাভারের পরামর্শ দিয়েছে, ঠিক তেমনি তোমার সৃষ্টাও তোমার জন্য হিজাবের পরামর্শ নামা নির্দেশ দিয়েছেন। ফাতিমা চুপ করে আছে। তার চোখ একটু ছলছল করছে। ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে কেউ প্রশ্ন করবে না, কিন্তু কিন্তু হিজাবের জন্য তোমাকে প্রশ্ন করা হবে। সুতরাং আল্লাহকে ভয় করো মা। ফাতিমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে বাবাকে জড়িয়ে ধরে। কিছুদিন পর ফাতিমা এখন হিজাব পরে। সে তার বাবার কথায় আজ একা ট্রেনে করে নানা বাড়ি যাচ্ছে। আর ঠিক সেই ট্রেনেই আরও দুটি দম্পতি উঠলেন, যাদের মধ্যে একটি কথোপকথন ফাতিমার জীবনকে আরও পাকাপোক্ত করে দিল। ট্রেন ছুটে চলছে। ফাতিমা একা বসে আছে, হিজাব পরে। তার সামনের সিটে বসে আছে মাওলানা ইউসুফ সাহেব ও তার স্ত্রী মারিয়াম। তারা শ্বশুরবাড়ি যাচ্ছিল। তাদের পাশে বসে আছে রাকিব ও তার স্ত্রী তানিয়া। রাকিব নিজেকে আধুনিক মনে করে। সে মাওলানা ইউসুফের স্ত্রীর পর্দা দেখে বিরক্ত হয়। দেখো দেখো, এই মোল্লারা কেমন নিজেদের বউকে আবদ্ধ করে রাখে। বেচারি মহিলা ওই কাপড়ের ভিতরে কতটা কষ্ট পাচ্ছে কে জানে। একটু খোলামেলা রাখতে জানে না। কি যে পিছিয়ে পড়া মানসিকতা। যুগটা কোন যুগে এসেছে আর এরা পড়ে আছে কোন যুগে। এদের বউরা তো রোবটের মতো, নিজের ইচ্ছায় চলতেও পারে না। মোল্লা সাহেবদের কাছে বউ মানে একটা বন্দী। মাওলানা ইউসুফ শান্তভাবে কিতাব পড়ছিলেন। কথাগুলো তার কানে গেল। ফাতিমা পাশের সিট থেকে সব শুনতে পারে। ইউসুফ বই বন্ধ করে দাঁড়ালেন এবং বলেন, ভাই, আসসালামু আলাইকুম। ভাই, একটা কথা জিজ্ঞেস করি, আপনার এই ব্যাগটায় কি আছে? আর কেন জিজ্ঞেস করছেন? ব্যাগে আমার গোপন জিনিসপত্র আছে, টাকা পয়সা আছে। আচ্ছা, সেগুলো ব্যাগের ভিতরে কেন রেখেছেন?
বাইরে রাখলেন না কেন? কি আবার অদ্ভুত প্রশ্ন। লুকিয়ে রেখেছি, সেভ করে রেখেছি। সবার সামনে টাকা পয়সা বের করে রাখলে চুরি হয়ে যাবে না? ভাই, আপনি ঠিকই বলেছেন। মূল্যবান জিনিস লুকিয়ে রাখতে হয়, সেভ করে রাখতে হয়। আর আমিও ঠিক তাই করেছি। আমিও আমার স্ত্রীকে এভাবেই যত্ন করে রেখেছি, যেন অপরিচিত কেউ না দেখে। কারণ আমার কাছে আমার স্ত্রী খুব মূল্যবান। আপনার পকেটের টাকার চেয়েও কোটি গুণ বেশি মূল্যবান। আর আপনি আপনি আপনার স্ত্রীকে আপনার পকেটের টাকার চেয়েও কম মূল্যবান মনে করেন। রাকিব চুপ করে তাকিয়ে আছে। পুরো কামরা নিশ্চুপ। রাকিবের মুখ লাল হয়ে যাচ্ছে। টাকা পয়সা অতি যত্নে, অতি গোপনে ব্যাগের ভেতরে সেভ করে রেখেছেন, কিন্তু আপনার স্ত্রীকে, তাকে জনসম্মুখে খোলামেলা রেখেছেন। ভাই, আমরা আমাদের স্ত্রীদের খুব ভালোবাসি বলেই অন্যের কুদৃষ্টি থেকে তাদের সেভ করে রাখি। এটা বন্দি করা না ভাই, এটা সম্মান দেওয়া। যেমন আপনি আপনার টাকাকে ব্যাগে রেখে বন্দি করেননি, সেভ করেছেন, তেমনি আমরাও আমাদের স্ত্রীদের বন্দি করিনি, সেভ করেছি, তাদের সম্মান রক্ষা করেছি। রাকিব তার স্ত্রীর দিকে তাকায়, তারপর আবার মাওলানা ইউসুফের দিকে তাকায়। হুজুর, আমি আমি দুঃখিত। আমি আসলে কখনো এভাবে ভাবিনি। কোনো সমস্যা নেই ভাই, ভুল তো মানুষেরই হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। ফাতিমা পুরো কথোপকথন শুনেছে। তার চোখে পানি ছলছল করছে। সে তার হিজাব ঠিক করে এবং বাবার কথা মনে করেন। সে তার ফোন বের করে বাবাকে কল করল। বাবা, আমি পৌঁছে গেছি। বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। আরও একটা ঘটনা ঘটল, যেটা আমাকে আরও পাকাপোক্ত করে দিল। বাবা, আমি ওয়াদা করছি, আমি সারা জীবন হিজাব রাখব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার বন্দিত্ব না, এটা আমার সম্মান, আমার সুরক্ষা, আমার সৌন্দর্য। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক। হিজাব কোনো বন্দিত্ব নয়। হিজাব হলো সম্মান, সুরক্ষা এবং সৌন্দর্য। ঠিক যেমন কাভার ফোনের সৌন্দর্য বাড়ায়, হিজাবও একজন নারীর সৌন্দর্য ও মর্যাদা বাড়িয়ে দেয়। আর মনে রাখবেন, ফোনের কাভারের জন্য আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু হিজাবের জন্য আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।